সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়ার। 17 বছর পর ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান। চাওয়া হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা। পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক, স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। বরিশালে নিয়ন্ত্রণহীন বাড়ি ভাড়ার চাপে ভাড়াটিয়াদের হিমশিম অবস্থা। আইন থাকলেও নেই কার্যকরী পদক্ষেপ। ব্রিটিশ রাজপরিবার ছাড়ার 5 বছর পর ফেরার আগ্রহ প্রিন্স হ্যারির। এখনো প্রতিক্রিয়া জানায়নি বাকিংহাম প্যালেস। এবং নারী কাবাডি দলের অর্থ পুরস্কার নিয়ে দ্বিমুখী বক্তব্য। ক্রীড়া মন্ত্রণালয়ের 25 লাখ টাকা বুঝে পাননি কোচ এবং খেলোয়াড়রা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। আগামী সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে 17 বছর পর দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও। প্রস্তুত করা হয়েছে পৈতৃক বাড়ি, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দীর্ঘ 4 মাস পর ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়া। তবে এবার এয়ার অ্যাম্বুলেন্সে নয়, শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে আসছেন বিএনপি চেয়ারপারসন। 4 মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান উড্ডয়ন করবে। 5 মে দুপুরে বিমানটি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় অবতরণ করবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। এবার সফরসঙ্গী 8 জন। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, APS মাসুদুর রহমান ছাড়াও এবার সফরসঙ্গী বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও। 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন। জানা গেছে ধানমন্ডির পৈতৃক নিবাসেই থাকবেন তিনি। ইতিমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মাহবুব ভবন, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য আবেদন জানায় বিএনপি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। এরপর গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রেস ফ্রিডম ডে উপলক্ষে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিরুদ্ধ মতের বস্তুনিষ্ঠ সংবাদকে বিএনপি শ্রদ্ধা করে। জানান, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে জনগণের সেবা করা উচিত। টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি মতভেদ ভুলে এমন একটি দেশ গড়ে তোলা দরকার যেখানে নির্বাচিত এবং জবাবদিহিতামূলক সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করার আহ্বান জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি আহ্বান জানান। এ সময় মৌলিক সংস্কার ও লীগ নিষিদ্ধের আগে কেন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠার পর দাবি ওঠে দলটিকে নিষিদ্ধের। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলীয়ভাবে এই প্রথম দলটিকে নিষিদ্ধের দাবিতে মাঠে নামে এনসিপি। চলতি মাসের শুরুতে ছোট ছোট কর্মসূচি পালন করলেও শুক্রবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের মতো বড় কর্মসূচির আয়োজন করে এনসিপি।
মিছিল আর স্লোগানে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। তাদের কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ আদৌ সম্ভব কিনা। তাদেরকে নিষিদ্ধ করাটা আসলে একটু সময়ের দাবি এবং এটা করাটা একেবারেই সম্ভব। আর সম্ভব না কেন? ভোট ব্যাংকের কথা বলছিলেন, ভোট ব্যাংক, একটা দলের ভোট ব্যাংক থাকতেই পারে। যখন এই দলটা থাকবে না তখন ওই দলের মানুষগুলো হয়তো অন্য কোনো দলকে সমর্থন করবে। কিছু দল আছে ভারতের গোলাম, আর কিছু মানুষ আছে ভারতের রর এজেন্ট। ওরা আওয়ামী লীগের পক্ষে দালালি করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। যদি ওরা আবার ক্ষমতায় আসতে পারে, আবার ওরা এই জনতাকে হত্যা করবে। অস্তিত্ব থাকবে না। ওদেরকে অন্তত 15 বছর, পুরো 15 বছর যা করছে ওদেরও তাই করে, তারপরে ওরা বাসুক কি মরুক পরে চিন্তা। ওদের কোনো রেহাই নাই, কোনো রাজনীতি নাই। যত গণহত্যা চালাইছে প্রত্যেকটা হত্যার বিচার এবং বিচারের মাধ্যমে তাকে নিষিদ্ধ করা হোক। বিচারের মাধ্যমে, আমি বলি না যে একটা সরকার তাকে বিচারে যদি সে নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হয়ে যাবে। সমাবেশে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও প্রতিহত করবে ছাত্র জনতা। পরিপূর্ণ সংস্কার ও লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করতে হবে। জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নাগরিক পার্টির নেতারা। আওয়ামী লীগ নামদারি, মুজিববাদী নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। নারী কমিশনের সুপারিশ ও কমিশন বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার করা সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। আর বৈষম্য বিরোধী কওমি শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ করা হয়েছে। হেফাজতের দাবি মানা না হলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নারী কমিশন বাতিলের দাবি জানান। শনিবারের মধ্যেই নারী কমিশনের সুপারিশ বাতিল করে কমিশনের নারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জুনায়েদ আল হাবিব। একই সঙ্গে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরে নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের কর্মীরা মিছিল করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করে কওমি শিক্ষার্থীরা। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জুলাই আগস্টের গণহত্যার বিচারের দাবিও জানান তারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। গেল 3 মাসে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি এবং নির্যাতনে হতাহত অন্তত 3 জন। এতে আতঙ্ক বেড়েছে সীমান্ত ঘেঁষা গ্রামে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন এবং মাদক চোরাচালানের কারণেই ঘটছে এমন ঘটনা। এ অবস্থায় স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্জয়। আখাউড়ার সীমান্ত ঘেঁষা গ্রাম সেনারবাদী। দিনের আলোয় জনজীবনের কর্মব্যস্ততা স্বাভাবিক থাকলেও রাত হলেই বাড়ে আতঙ্ক। চোরাকারবারি ধরার অজুহাতে সীমানা পার হয়ে বাংলাদেশিদের হয়রানি করে বিএসএফ সদস্যরা, ছড়ে ফাঁকা গুলিও। গেল 8 এপ্রিল বিজয়নগরের সেজামুরা সীমান্তে বিএসএফের নির্যাতনে মুরাদুর রহমান নামে এক কৃষক নিহত হয়। পরিবারের দাবি, সীমান্তবর্তী ফসলি জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ। আমি অন বিচার চাই সরকারের কাছে, সরকার যদি বিচার দেই
আর নাইলে কারা দিব রে বাবা। গেছে পরে ওরে বান্ধালাইছে, বান্ধার পরে ওরে নিয়ে গেছে, নিয়ে সেরা মারছে, মায়েরা ওরে রাইখে গেছে, ফালাই দিয়ে গেছে, তারপর নিজে নিজেও আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই সীমান্তে আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। স্থানীয়রা জানান, সীমান্তের 150 গজের মধ্যে অনেক বাংলাদেশি নিজেদের জমিতে চাষ করেন, ফলে শূন্যরেখায় তাদের আনাগোনা থাকে। জমিতে ধান পাকলেও ভয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না চাষিরা, আর মিললেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি মজুরি। আমরা অনেক আতঙ্ক আছি জায়গাটা মিলে, মনে করেন আমরা রাস্তাঘাটে বাইরে হলেও ডরাই, হারানি আবার গুলি চুলি করে হামলা টামলা মিলে না, ডরাই না, এরকম সময় গুলি মেরে লাই, কোন সময় বাইরে মেরে লাই। বেড়া তো 150 গজ ভিতরে, তো ওই গরুটা আমরা আনতে হয়, গরুটা আনতাম গেলে তো হ্যাঁ আমরা অত্যাচার করে। বিএসএফ যদি বিএসএফ সীমান্ত এলাকা পার হইয়া গুলি করে দেয়, তাহলে তো আমরা এটার কোনো কিয়া নাই, এটার দায় কেডা নিব। তবে বিজিবির দাবি, সীমান্তবর্তী বাসিন্দাদের অসচেতনতা ও চোরা কারবারের কারণে সীমান্ত হত্যাকাণ্ড ঘটছে। যদিও এটি বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যখন ইন্ডিয়ার ভিতরে চলে যায়, তখন কিন্তু বিএসএফ বাধা দেয়। তো আমাদের পক্ষ থেকে একটু সচেতন হতে হবে যে শূন্য লাইনটা কোনটা, এটা আমাদেরকে জানতে হবে। আমরা বারবার বলি যে 150 গজের ভিতরে ঢুকবেন না, তাতে কিন্তু আসলে সীমান্তের হত্যার প্রবণতাটা বাড়তে পারে। তারপরেও কিন্তু আমরা এখন বিএসএফের সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। আর সীমান্ত হত্যা শূন্যে নামাতে আগে মাদক চোরাচালান বন্ধ করা প্রয়োজন জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। স্থানীয় লোকালিটি যারা আছে, যারা মাদকের সাথে জড়িত, তাদের ব্যাপারটা এখানে বেশি কনসার্ন আর কি। এবারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবির তরফ থেকেও কড়া নির্দেশনা কাজ করে যাচ্ছে ওরা। তো আশা করি দ্রুত এই বিষয়ে একটা সমাধান হয়ে যাবে আমাদের। গেল ফেব্রুয়ারি থেকে 25 এপ্রিল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলায় বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 1 জন। আখাউড়া, কসবা ও বিজয়নগরের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ঢুকছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বরিশালে প্রতি বছর নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা ভাড়াটিয়াদের। এদিকে বাড়িওয়ালারা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধির কারণে ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছে তারা। এ অবস্থায় সরকার নিয়ন্ত্রক নিয়োগ করলে কার্যকর ফল মিলবে বলে মনে করছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা শহীদ আকন পরিবারের 3 সদস্যের জন্য 2 বেডরুমের একটি বাসায় ভাড়া নিয়েছেন। 2018 সালে 5,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 7,000 টাকায়। তাই বাধ্য হয়েই বাসা পরিবর্তন করছেন এই বাসিন্দা। কম পয়সায় আমাদের যাওয়া লাগে, জানে 2 টাকা কম পামো, হ্যাঁ নেই আমাকে তা লাগবে, নাহলে তো প্রতি বছরই এরকম রিসিভ করা লাগে এই মাল জিনিস লইয়া। এ চিত্র বরিশাল নগরীর বেশিরভাগ ভাড়াটিয়ার। মাসের শুরুতেই দেখা যায় বাসা পরিবর্তনের চিত্র। আগে যে বাসা মিলত 6 থেকে 10,000 টাকায়, সেই একই বাসা এখন ভাড়া নিতে গুনতে হচ্ছে অন্তত 9 থেকে 15,000 টাকা। এই শহরে 7 লাখেরও বেশি মানুষের বাস, যেখানে প্রতি বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানো যেন অবধারিত। দেশে 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও তার নেই কোনো কার্যকরী পদক্ষেপ, নেই ভাড়াটিয়া কিংবা বাড়িওয়ালাদের কোনো ধরনের সচেতনতা, যার কারণে প্রতি বছরই বেড়ে চলছে বাড়ি ভাড়া। এতে ভোগান্তিতে পড়ছেন বরিশাল নগরীর ভাড়াটিয়া বাসিন্দারা। প্রত্যেক বছরে বাসা ভাড়া কিছু না কিছু বৃদ্ধি করে। তো এই ক্ষেত্রে দেখা যায় সাধারণ যারা আছে মধ্যবিত্ত, তাদেরকে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে বড় কষ্ট হয়ে যায়। সরকারের কাছে আহ্বান রাখবো যদি নীতিমেলা আকারে যে 5 বছর, 3 বছর বা এই বছর পরে শতকরা এত হারে ভাড়াটা বাড়াবে। হঠাৎ করে আপনার 12,000 টাকার ভাড়া 15,000 টাকা করে। প্রতি বছর যেভাবে ভাড়া বাড়ছে, এভাবে মানুষের ইনকাম বাড়তেছে না, তো এইটা হচ্ছে সমস্যা। তো মানুষের একটা ভোগান্তির মধ্যে একটা লিমিটেশন থাকা দরকার। এদিকে বাড়ির মালিকরা বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গৃহ ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ খরচ প্রতি বছরই বাড়ছে। বাড়ি ভাড়ার সঙ্গে পরিষেবার খরচও যুক্ত থাকে। ভাড়াটিয়ারা যে অভিযোগটা দিচ্ছে, দিন দিন তো বাজারের মূল্য বাড়তেছে, আমরা কোথায় যাব? আমাদের দিকটা তো দেখতে হবে। এই হিসাব করে আমাদের কিছু প্রতি বছরই বাড়াতে হয়। ব্যাংকে একটা ইন্টারেস্ট দেওয়া লাগে, হ্যাঁ, আনুষঙ্গিক আরও যে মেনটেন্যান্স খরচ আছে, এগুলা তো
প্রতিনিয়ত কমে না, বাড়তেই আছে। তাই যেহেতু স্বাভাবিকভাবে এগুলো বাড়তে গেলে তো ভাড়াটা অটোমেটিকলি বাড়বে। নগর কর্তৃপক্ষ বলছে 1991 সালের একটি আইন প্রচলিত থাকলেও নিয়ন্ত্রণে নেই জনবল আর অফিস। এ কারণে তদারকিও করা সম্ভব হচ্ছে না। সরকার নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে দায়িত্ব দিলে আইনের সঠিক প্রয়োগ সম্ভব বলে মনে করেন তারা। বাসা ভাড়া বৃদ্ধির একটা বিষয়, এই বিষয়ে একটা আইন আছে। আইনটা হলো সরকার চাইলে যে কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য একজন নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক অথবা উপনিয়ন্ত্রক নিয়োগ করতে পারবেন এবং তাদেরকে আইনগতভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেই আইনগতভাবে তারা সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন। এখানে সিটি কর্পোরেশনে এই ধরনের নিয়ন্ত্রক পোস্টিং নাই বা আমাদের এখানে নিয়োগ করা হয়নি বিধায় আমরা এই কাজটা করতে পারছি না। বরিশাল মহানগরীতে 5 বছর আগে প্রায় 53,000 হোল্ডিং থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 57,000-এ। অমিত হাসান, এখন, বরিশাল। নামকরণ ও আমলাতান্ত্রিক জটিলতায় 10 বছরেও চালু হয়নি টাঙ্গাইলের করটিয়া রেলওয়ে স্টেশন। এতে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। স্থানীয়রা বলছেন দিনে অন্তত 38 বার ট্রেন চলাচল করলেও স্টেশনে থামে না কোনোটি। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগও তুলেছেন সচেতন মহল। কাউসার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা উত্তরাঞ্চল রুটের টাঙ্গাইলের করটিয়া রেল স্টেশন 10 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি স্টেশনটি। যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি সহ কোনো কাজই শুরু হয়নি এখনও। অব্যবহারে নষ্ট হচ্ছে স্টেশন মাস্টারের কার্যালয়, টিকিট ঘর সহ কোটি কোটি টাকার অবকাঠামো। প্রতিদিন এই স্টেশনে অন্তত 20টি ট্রেন প্রায় 38 বার যাতায়াত করলেও থামে না একটি ট্রেনও। ফলে যাত্রীদের অতিরিক্ত 200 থেকে 300 টাকা খরচ করে যেতে হচ্ছে টাঙ্গাইল বা মির্জাপুর স্টেশন হয়ে। স্থানীয়দের অভিযোগ, স্টেশনটি করটিয়া নামে হলেও এটি অবস্থিত বাসাইল উপজেলার সীমানায়। ফলে এই নামকরণ ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর বন্ধ আছে স্টেশনটি। এছাড়া টাঙ্গাইল সদর, বাসাইল, সখীপুরের লাখো মানুষ বঞ্চিত হচ্ছে এই ট্রেন সেবা থেকে। আমরা চাইতেছি যে অতি সত্বর এটা যে কোনো নামেই হোক, এটা চালু হোক। যাতায়াতের তো দূরে যান লাগবো না, আমাকে কাছে মানুষ কাছে থাকা হারবো। ট্রেনে যাইতে পারতাছি না, আমাদের ট্রেনে চড়তে হলে হয় মির্জাপুর অথবা গাড়িতে যাইতে হয়। আমাকে দাবি, আমাকে এলাকার সব মানুষের উপকার হবে, আপনি স্টেশনটা চালু করে দিবেন। এখান থেকে গেতে ঢাকা অনেক সুবিধা হবে এবং উত্তরবঙ্গে গেতে অনেক সুবিধা হবে। স্টেশন চালু না হয় যে রাস্তায় যানজটের জন্য অনেক রোগী নিয়ে দেখা যায় যে ঢাকা যাইতে হয় ইমার্জেন্সি, জামের জন্য যাওয়া প্রবলেম হয়ে যায়। অবহেলার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, বলছেন সুশীল সমাজের নেতারা। তাই তাদের দাবি দ্রুত স্টেশন চালুর জন্য দরকারি ব্যবস্থা নেবার। এটা অবশ্যই সচল হওয়া দরকার। এইভাবে অব্যবহৃত অবহেলায় যে রয়েছে, এটা তো একদিকে সরকারের আর্থিক ক্ষতি, রাজস্বের ক্ষতি, অন্যদিকে প্রতিষ্ঠানটি মানে অসম্মানজনক অবস্থায় আছে বলা যেতে পারে, যে অবহেলিত অবস্থা আছে। এদিকে দ্রুত স্টেশন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। স্টাফের স্বল্পতার কারণে আমরা চালাইতে পারি নাই বা ওপেন করতে পারি নাই, এটা সঠিক। তো আমাদের এটা দেখি আমাদের একটা ওপেন করা একজন স্টেশন অন্তত 1-2 জন লোক দেওয়া হলেও আমি চালু করতে পারি কিনা এটা আমি দেখি। স্টেশনটি চালু হলে অন্তত 10 লাখ মানুষ পাবে ট্রেনের সেবা। এজন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান স্থানীয়দের। এখন টাঙ্গাইল। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন বাজার। সপ্তাহের ব্যবধানে ফেনীতে কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে। কেজি প্রতি 25 থেকে 35 টাকা কমাচ্ছে চাষের এবং নদীর মাছের দাম। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে শহরের খাজুরি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, মাছের বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন?
সপ্তাহের ব্যবধানে ফেনীর যে মাছের বাজার সেখানে কিছুটা স্বস্তি বিরাজ করছে বললেই চলে। আমরা এখন যেখানটায় আছি এটি হচ্ছে ফেনী জেলার সবচেয়ে বড় যে মৎস্য আড়ত, খাজুরিয়া মৎস্য আড়তে। আমরা দেখেছি যে ভোর 4টা থেকেই এখানে মাছের যে বিক্রির যে হাটটা সেটি শুরু হয়। সকাল থেকে আমরা যেটি দেখেছি যে সপ্তাহের ব্যবধানে মাছের যে জাম, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙাশ, অন্যান্য যেসব মাছ রয়েছে চাষের মাছ, সেসব মাছ আমরা দেখেছি যে এখানটায় কেজি প্রতি দাম কমেছে 25 থেকে 35 টাকা। আজকে বাজারে আমরা দেখেছি যে পাইকারিতে রুই বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, যেগুলো খুচরো বাজারে 260 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। কাতলও বিক্রি হচ্ছে 300 টাকা, যেটি খুচরো বাজারে 350 টাকা বিক্রি হচ্ছে। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, যেটি পাইকারি বাজারে 200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা, খুচরো বাজারে যেটি 180 থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে বৃষ্টি হওয়ার ফলে নতুন যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু যেসব জলাশয় রয়েছে সেসব জলাশয়ের দেশীয় নানা প্রজাতির মাছ, গুলশা, ট্যাংরা, পুঁটি সহ বিভিন্ন নানা প্রজাতির মাছ কিন্তু বাজারে এসেছে। সেসব মাছের দামও কিন্তু যে মানুষের হাতের নাগালে রয়েছে, খুব কম দামেই বিক্রি হচ্ছে। 300 থেকে 500 টাকার মধ্যে সেসব মাছও কিন্তু কিনতে পারছে সাধারণ মানুষ। এছাড়াও নদীতে ইলিশ মাছ ধরা যে নিষেধাজ্ঞার সময় ছিল সেটি শেষ হওয়ার ফলে নদীর যেসব মাছ রয়েছে সেসব মাছও কিন্তু বাজারে উপস্থিতি বেশ ভালোই ছিল। আজকের বাজারে আমরা ইলিশও দেখেছি কিছু 700 এবং 800 গ্রামের যেসব ইলিশ রয়েছে সেসব ইলিশ আজকের বাজারে আমরা দেখেছি যে 1200 থেকে 1300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাইকারিতে খুচরো বাজারে যেটি 1400 থেকে 1500 টাকা। 1 কেজির যেসব ইলিশ আমরা দেখেছি সেসব ইলিশ 1800 থেকে 1900 টাকায় এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে যেগুলো 2000 থেকে 2200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৃষ্টি হওয়ার কারণে এবং নদীতে যে মাছ ধরার যে নিষেধাজ্ঞার সময় সেটি পার হওয়ার কারণে কিন্তু মাছের সরবরাহ বাজারে বেশি আছে, যার ফলশ্রুতিতে কিন্তু মাছের দাম কিছুটা কম আছে। অপরদিকে আমরা কথা বলেছি যে ক্রেতাদের সাথে যারা বাজারে মাছ কিনতে আসছেন তারা বলছেন যে বছরের অন্যান্য সময়ের চাইতে বৃষ্টির এই সময়টাতে মাছের দাম কিছুটা কম আছে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে মাছ বাজারে এসে। সবজি এবং মাংসের বাজারে চড়া কিছু গত কয়েকদিন, সেই আলোকে মাছের বাজার কিছুটা স্বস্তি আছে। সব মিলিয়ে ফেনীর পৌর মৎস্য আড়ত থেকে আমাদের কাছে আজকে ছিল মাছ বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সোলাইমান ডালিম। ফরিদপুরের পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত যোগ্য কৃষকদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্য কৃষকদের ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর যারা এই মডেল ঘর পাচ্ছেন মৌসুম শেষ হলেও শেষ হয়নি তাদের ঘরের নির্মাণ কাজ। মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে বিস্তারিত। ফলন ও দাম ভালো হয় প্রতি বছরই ফরিদপুরের সালথা ও বোয়ালমারীতে বাড়ছে পেঁয়াজের আবাদ, কিন্তু সংরক্ষণের অভাবে এখানকার উৎপাদিত পেঁয়াজের 25 থেকে 30% নষ্ট হয়ে যায়, যার কারণে ক্ষতিগ্রস্ত হন চাষিরা। এই সমস্যা নিরসনে কৃষি বিপণন অধিদপ্তরের একটি প্রকল্পের অধীনে ফরিদপুরের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত বছরের নভেম্বর মাসে পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। প্রকল্পের অধীনে 2 উপজেলাতে 45টি করে মোট 90টি পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের 30 মার্চ ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রকল্পের ঘরগুলো নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ চাষিদের। যারা পেঁয়াজ বেশি পায় তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। যেমন আমরা তো আগে 100 মণ বেচে ফেলেছি, তাও সে 800 টাকা 1200 টাকা করে বেচছি, পুরো 100 মণ বেচছি। এই গড়টা ফালি তো ওই পেঁয়াজটা বেচতাম না, পেঁয়াজ 2000 টাকা। সময় মতো না পাওয়াতে ধরেন পেঁয়াজ বেশি ফেলা লাগছে, আবার মাটিতে রাখা হয়েছে, ঘরে জায়গা হয় না। আর যদি ঘরটা কমপ্লিট হইতো তাহলে দেখা যেত ঘরের ভিতরে পেঁয়াজ রাখা যাইতো। পেঁয়াজের মৌসুমটা চলে গেছে আরও 1 মাস আগে, এখনও অধিকাংশ ঘরেই পেঁয়াজ রাখতে পারে নাই, কারণ ঘরের কাজ সম্পূর্ণ হয় নাই। ঘর বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। এ বিষয়ে কোনো মতামত নেওয়া হয়নি সালথা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের। এমনকি উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পাঠানো কৃষকদের তালিকার কেউই পাননি ঘর। ঘরের ইসের ভিতরে পড়ে, রোলসের ভিতরে পড়ে, এমন কোনো কিছুই নাই। কে বা কারা পাইছে, কিভাবে পাইছে সেটাও জানি না। এখন পর্যন্ত যে ঘরগুলো বাস্তবায়ন করা হয়েছে, কোথায় করা হয়েছে, কাকে দেওয়া হয়েছে, কিভাবে
কোন ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে বাদ দিয়ে আমরা ওয়াকিবহল নাই বিষয়। জেলা প্রশাসন ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে এখানে প্রকল্প বাস্তবায়নে বা সুবিধাভোগী বাছাইয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সে বিষয়গুলো আমরা দ্রুততম সময়ের ভিতরে তদন্ত করে ব্যবস্থা নিব। আমাদের কাছে যদি কোনো আবেদন থেকে থাকে আমরা সেটি বিবেচনার জন্য প্রকল্প কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি, তবে যাচাই বাছাইটা প্রকল্প কার্যালয় থেকে করা হয়েছে। ফরিদপুর জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা প্রকল্পের বিষয়ে জানান, কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে ঘরগুলো কৃষকদের সুবিধার্থে বিনামূল্যে দেয়া হচ্ছে। যারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারাই অভিযোগ তুলছেন বলে দাবি তার। এখানে সমস্যা হলো এই তালিকা পাওয়ার পরে যাচাই বাছাই করে হয়তো জমি থাকতে হবে, কৃষক সঠিক কিনা, হয়তো কোনোটা এখানে আমরা এই নির্ধারণে তো কিছুটা বাদ পড়ে। যারা ঘর না পায় তাদেরই অভিযোগ থাকে। এই কারণে যে সমস্ত অভিযোগ আসছে এগুলি আমাদের জানা মতে সঠিক না। প্রতিটি ঘর মাত্র 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের সমন্বয়ে তৈরি করা হচ্ছে, যার আয়তন 375 বর্গফুট। একটি ঘরে আলাদা আলাদা স্তরে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন অন্তত 5 জন কৃষক। মডেল ঘরে সংরক্ষণ করে পেঁয়াজ 9 মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব। এখন ফরিদপুর। চুয়াডাঙ্গার ভুট্টা খেতে দেখা দিয়েছে ছত্রাকের প্রকোপ। মাঠের পর মাঠ বিবর্ণ হয়ে যাচ্ছে গাছ, পচে যাচ্ছে শিকড় ও কাণ্ড। ওষুধ ও কীটনাশক স্প্রে করেও মিলছে না প্রতিকার। এমন সংকটেও কৃষি কর্মকর্তাদের দেখা মিলছে না বলে অভিযোগ কৃষকদের। অনিক চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। ভুট্টা উৎপাদনে শীর্ষে থাকা জেলাগুলোর অন্যতম চুয়াডাঙ্গা। কদিন বাদেই শুরু হবে ভুট্টা তোলার মৌসুম, কিন্তু তার আগেই জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। ফিউজেরিয়াম স্টোক রোড নামের ছত্রাকের আক্রমণে মাঠের পর মাঠ জুড়ে বিবর্ণ হচ্ছে গাছ, পচে যাচ্ছে শিকড় ও কাণ্ড। ধূসর হয়ে যাওয়া গাছে নষ্ট হচ্ছে ভুট্টা। ওষুধ ও কীটনাশক স্প্রে করেও মিলছে না প্রতিকার। দ্রুত এক মাঠ থেকে আরেক মাঠ সংক্রামিত হওয়ায় দিশেহারা জেলার 4 উপজেলার কৃষক। কোম্পানির বীজ নেওয়ার কারণে আমরা এই ভুট্টাগুলো লাগাইছি, লাগানোর পরে আমাদের এই ভুট্টায় ভাইরাস লেগে গেছে। কোম্পানির কাছে আমাদের ইন্স্যুরেন্স করা ছিল, সেটা দিয়ে কোম্পানি নানাভাবে কথা দিয়েছিল যে আমরা আসবো ভুট্টা দেখবো, কিন্তু এখন তারা কোনো ফোনই ধরে না। অফিসার কিংবা মাঠকর্মী এসে আমাদের এই আবাদ দেখবে, পরিচালনা করবে, দেখে এর একটা দেখুন আমাদের একটা দাবি। লাভজনক হওয়ায় অনেক কৃষকই ঋণ নিয়ে ভুট্টার চাষ করেন। ফসল বিক্রি করে ঋণ পরিশোধের অপেক্ষায় থাকা সেসব কৃষক এখন লোকসানের শঙ্কায়। নিরুপায় হয়ে কেটে ফেলছেন গাছ, আবার কেউ ছত্রাক আক্রান্ত ফসলের ক্ষেত পুড়িয়ে দিচ্ছেন। 1 বিঘে জমিতে আমাদের 35-37 হাজার টাকা খরচ, জমি লিজের টাকা দিয়ে। তো আমাদের সেখানে 5,000 টাকার ভুট্টাও হবে না। আমাদের বিভিন্ন রকম ওষুধ দিয়ে ব্যবহার করতে বলেছে, ওইটা করেছি, তারপরেও ওই ওষুধে কোনো কাজ হয়নি। এসে আমাদের যে এলো এই ভুট্টাটা দেখতে, দেখে যে আমাদের ক্ষয়ক্ষতি, এখন আমাদের এই 1-150 লোক এই গ্রামের সবাই এই ভুট্টা এবার পড়ে গেছে। কৃষকদের অভিযোগ, এমন সংকটেও দেখা নেই কৃষি কর্মকর্তাদের। যদিও কৃষি বিভাগের দাবি, চাষিদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। একটি জায়গা থেকে কিছু আসছে যে ভুট্টায় ক্রপ ফরমেশন হচ্ছে না, এবং যেটি খবর আমরা পেয়েছি, আমরা সংশ্লিষ্ট উপজেলার নির্ধারিত কর্মকর্তাগণকে আমরা নির্দেশনা প্রদান করেছি। তারা সেই এলাকা সরেজমিনে পরিদর্শন করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় প্রায় 49,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, যা থেকে 6.5 লাখ টন ভুট্টা উৎপাদনের আশা, যার আনুমানিক মূল্য 1,500 কোটি টাকা। তবে স্মরণকালের ভয়াবহ ছত্রাকের সংক্রমণে 15 থেকে 20% ফসল হানির শঙ্কা করছে কৃষি বিভাগ। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন বাজার। দেশের বাইরের প্রসঙ্গ, পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনার পারতুঙ্গে। যুদ্ধের শঙ্কা প্রকট হওয়ায় ভারতীয় সীমান্তের কাছে থাকা পাকিস্তানের গ্রামগুলোর বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা। অন্যদিকে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসী। তবে সংঘাত বাঁধলে দুদেশের বাসিন্দারাই সেনাদের সঙ্গে অংশ নিতে চান লড়াইয়ে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অত্যাধুনিক মারণাস্ত্রের মহড়া চালিয়ে একের পর এক যুদ্ধ সক্ষমতার জানান দিচ্ছে ভারত পাকিস্তান। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনায় পরাশক্তিধর দুদেশের মধ্যে তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। বেশ কয়েকদিন ধরে উভয় পক্ষের সেনাদের মধ্যেও চলছে গোলাগুলি। এই অবস্থায় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা। বাড়ি থেকে মাত্র 300 গজ দূরে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার বাস্তব চিত্রের কথা তুলে ধরেছেন পাকিস্তানের শিয়ালকোট জেলার হরপাল গ্রামের বাসিন্দারা। তারা জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় তাদের ছোটাছুটির ইতিহাস কয়েক দশকের পুরনো। তবে এখন নিজেদের জীবন, ফসলি জমি আর গবাদি পশু নিয়ে শঙ্কিত তারা। তাই নতুন করে যুদ্ধ না বাঁধুক এমনটাই প্রত্যাশা তাদের। 60-70 ਸਾਲ ਹੋ ਗਏ ਨੇ ਉਹੀ ਵੇਖਦੇ ਆ। ਹੁਣ ਸਹੀ ਹੋ ਜਾਏਗਾ, ਹੁਣ ਸਹੀ ਹੋ ਜਾਏਗਾ, ਇਹ ਨਹੀਂ ਸਹੀ ਹੁੰਦਾ ਹੈ ਜੀ, ਤੇ ਨਾ ਹੋਣਾ ਜੋ ਉਹਨਾਂ ਨੂੰ ਅਗਰ ਬਹੁਤਾ ਚਾਹੇ ਤੇ ਫਿਰ ਕਰ ਲੈਣ ਜੰਗ। ਹੁਣ ਜਹੀ ਨਹੀਂ ਚਾਹੁੰਦੇ ਆ, ਜੰਗ ਹੋਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ। ਇਨਸਾਨਾਂ ਨਾਲ ਜ਼ੁਲਮ ਨਹੀਂ ਹੋਣਾ ਚਾਹੀਦਾ, ਅੱਛੀ ਚੀਜ਼ ਹੋਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ। দুদেশের সরকার যদি শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায় তাহলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তানের মানুষ। दोनों गवर्नमेंट को चाहिए, क्योंकि जंग किसी मसले का हल नहीं है। अगर फिर जंग है तो हम इधर ही खड़े हैं अपनी फौज के साथ, अपनी आर्मी के साथ शाना बशाना, और अल्हम्दुलिल्लाह हम उनके साथ शाना बशाना लड़ेंगे। এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে থাকা অনেক ভারতীয় গ্রামবাসী অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন। তবে তা খুবই চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তারা। गवर्नमेंट का ऑर्डर हुआ तो करना भी पड़ेगा, तब तो बहुत ही मुश्किल होगी, ये बेचारे पशु मर जाएंगे यहाँ। রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্তবর্তী গ্রামের অনেকে বলছেন, যুদ্ধ নিয়ে মোটেও ভীত নন তারা। ভারতীয় সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চান অঞ্চলটির বাসিন্দারা। यदि युद्ध हो गया तो हम भारत की आर्मी के साथ कंधे से कंधा मिलाकर उनके साथ जाएंगे। उनको रास्ता दिखाने के लिए पानी का, राशन का, जो भी हमारे को मदद मांगे हम आर्मी की मदद करेंगे। পেহেলগাম ইস্যুতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দোষারোপ করে ভারত উত্তেজনার সূত্রপাত করেছে বলে অভিযোগ পাকিস্তানের। দেশটি আগ বাড়িয়ে যুদ্ধে জড়াতে চায় না, তবে নয়াদিল্লি যদি শুরু করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। এমন উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার সামনে এসেছে পেহেলগামের ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার গোপন নথি, যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর একদিন পরই হামলার ঘটনায় উল্টো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI জড়িত বলে দাবি ANI এর। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দীর্ঘ প্রায় 5 বছর পর ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অবশ্য বাকিংহাম প্যালেস থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এখনো। পারিবারিক নানা সংকটে 2020 সালে স্ত্রী মেগানকে নিয়ে রাজপরিবার ছেড়েছিলেন প্রিন্স হ্যারি। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। এক দেশে সুখে শান্তিতে বাস করত রাজা রানী। তাদের ছিল 2 রাজপুত্র। এক অজানা ঝড় এসে সবকিছু ওলটপালট করে দেয় তাদের জীবনে, ভেঙে যায় সুখের সংসার। গল্পের রাজা রানীর নয়, বরং ব্রিটিশ রাজপরিবারেই ঘটেছে এই ঘটনা। রাজা তৃতীয় চার্লস ও প্রিন্সেস ডায়নার পরিবারের উত্থান পতন যেন রূপকথার গল্পকেও হার মানায়। প্রিন্সেস ডায়নার অকাল মৃত্যুতে বিষণ্ণতায় ভোগেন তার 2 ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বিশেষ করে তাদের ছোট ছেলে প্রিন্স হ্যারি কোনোভাবেই রাজপরিবারে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। রাজপরিবারের একঘেয়েমি আনুষ্ঠানিকতায় তিনি ছিলেন বিরক্ত।
2018 সালে মার্কিন নাগরিক মেগানকে বিয়ে করার পর রাজপরিবারের সঙ্গে হ্যারির দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। গুঞ্জন উঠে বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয় হ্যারি মেগান পরিবারের। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয় তাদের, যা এই দম্পতির বড্ড অপছন্দের বিষয় ছিল। এছাড়া ব্রিটিশ পরিবারের বাইরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চেয়েছেন তারা। এক পর্যায়ে 2020 সালে তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন হ্যারি। সপরিবারে চলে যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তার এই ঘোষণায় অনেকটা স্তব্ধ হয়ে যায় ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য সদস্যরা। দীর্ঘ 5 বছর পর এবার রাজপরিবারে ফেরার ঘোষণা দিলেন প্রিন্স হ্যারি। শুক্রবার বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত জানান তিনি। I love my country. I always have done, despite what some people in that country have done. So, you know, I miss the UK. I miss parts of the UK, of course I do. And I think that it's really quite sad that I won't be able to show, you know, my children my homeland. যুক্তরাজ্যে পুলিশ নিরাপত্তা সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর এই ঘোষণা দেন হ্যারি। জানান স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে থাকতে চান তিনি। সে সময় যুক্তরাজ্যের প্রতি তার দেশপ্রেমের কথাও তুলে ধরেন। যদিও তার বাবা রাজা তৃতীয় চার্লস নিরাপত্তাজনিত কারণে তার সঙ্গে কথা বলবেন না বলেও সংশয় প্রকাশ করেন প্রিন্স হ্যারি। I would love reconciliation with my family. You know, there's no point in continuing to fight anymore. As I said, life is precious. I don't know how much longer my father has. You know, he won't speak to me because of this security stuff. হ্যারি রাজপরিবারে ফিরে আসার ঘোষণাটি বাকিংহাম প্যালেস কিভাবে নেবে তাই এখন দেখার বিষয়। সব ভুলে নতুন করে সুখে শান্তিতে বাস করবেন রাজপরিবারের সদস্যরা, নাকি তৈরি হবে নতুন কোনো সংকট? জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন বাজার। খেলার প্রসঙ্গ। এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ে ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের অর্থ এনএফসির হস্তান্তর করার আগেই পেয়ে গেছেন বলে দাবি করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন এখনও টাকা বুঝে পাননি তারা। এদিকে কাবাডি বিশ্বকাপের আগে নারীদের উন্নত মানের প্রশিক্ষণও যেন শুভঙ্করের ফাঁকি। আরও জানাচ্ছেন শরীফ রওশন। এবং ওই টাকা থেকে মানে ওনারা তো দিয়েছেনই টাকাটা আমাদেরকে ওদের ক্যাম্পিংয়ে খরচ করার জন্য। এই টোটাল টাকাটাই ওনাদের যে নেপালে গেল বা যাচ্ছে এখনও যে খরচ হচ্ছে এখান থেকেই হচ্ছে খেলোয়াড়দের নিয়ে উন্নয়ন করার জন্য। সেক্ষেত্রে আমরা খেলোয়াড়রা এখনো পর্যন্ত পাইনি। আমাদের নারী কাবাডি দলের প্রশিক্ষণের অর্থ নিয়ে ধোঁয়াশা। ফেডারেশনের সাধারণ সম্পাদক টাকা ব্যয়ের কথা বললেও এখনও সে টাকার বিষয়ে কিছুই জানে না খেলোয়াড় থেকে কোচ কেউই। মার্চে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ে বাংলাদেশ দলকে 25 লাখ টাকা পুরস্কার দেয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। মূলত নারীদের উন্নত প্রশিক্ষণের জন্যই এই অর্থ দেয় মন্ত্রণালয়। তবে খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথায় এমন গরমিল থাকায় সত্যতার খোঁজে এনএসসির দুয়ারে করা। তবে ফোনের ওপারের জবাব শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। ফেডারেশনকে সে অর্থ এখনো বুঝিয়েই দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো হয়নি। এটা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়টা পেয়েছি আমরা, আগামী রবি সোমবার নাগাদ পেয়ে যাবে। ফেডারেশন সেটা ডিস্ট্রিবিউট করবে, প্লেয়ারদেরকেও দিবে বা কোচ ইনক্লুড করে, এটা তারা সিদ্ধান্ত নেবে। ফেডারেশনের সাধারণ সম্পাদকের এমন কাণ্ডের কোনো সদুত্তর মেলেনি। সঙ্গে যোগ হয়েছে নানান প্রশ্ন। কাবাডি বিশ্বকাপের জন্য নারীদের হাতে 1 মাসের মতো সময় থাকলেও জীর্ণ শীর্ণ এমন জায়গায় জিম সুইমিং এর সুযোগ সুবিধা ছাড়াই নিতে হচ্ছে প্রস্তুতি। তাতে কতটা প্রস্তুতি নিতে পারছেন খেলোয়াড়রা?
শুধু বাংলাদেশে ক্যাম্প করলে চলবে না, আমাদের ক্যাম্পটা আসলে দেশের বাইরে করানো উচিত। 2 মাস 3 মাস বা প্র্যাকটিস ম্যাচ আমাদের খেলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। চেষ্টা করতেছি যে না, মেয়েরা ভালো করবে, আমাদের আসলে প্র্যাকটিস ম্যাচে আরও দরকার আছে। যে কয়টা দিন আছে হয়তো 1 মাস আছে সামথিং, তো আমরা এই কয়দিনে যদি ফিটনেসটা কভার করতে পারি তো আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো আশা করি। আমাদের জিম আর সুইমিং করলে হয়তো আমরা আরও বেশি একটু ডেভেলপমেন্ট করতাম। এমনকি নারী কাবাডিকে এগিয়ে নিতে নেই শক্তিশালী কোনো পাইপলাইনও। দীর্ঘদিন ধরে হয় না জাতীয় প্রতিযোগিতাও। যে আপনি যদি হান্টিংয়ে পাইপলাইনে প্লেয়ার না রাখতে পারেন, স্ট্রাকচারাল যদি আপনি ধরে না রাখতে পারেন, তাহলে কাবাডি কিন্তু আর আপনি একটা পর্যায়ে খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে স্কুল, যুব, আন্ডার 21, ন্যাশনাল, এভাবে আপনাকে নার্সিং করতে হবে। তো ওই প্ল্যান আমরা করছি, সিলেকশন করছি এবং ওইভাবে আমরা কাজ করছি। ন্যাশনাল আমার ডেট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কিছু অলিম্পিকের গাইডলাইন আছে, ওনারাও বাংলাদেশ গেমস করবেন। তো ওনাদের টাইমটা দেখে আমরা একটা সেট করব, তখন আমাদের ন্যাশনালটা করা দরকার, আমরা এটা করব। স্কুল পর্যায়ে থেকে মেয়েদের কাবাডিটা উঠে আসে বা ছেলেদের, তাহলে দেখবেন অনেক প্লেয়াররাই ইন্ডিয়াতে যেমন আপনার 4 বছরের বাচ্চাও কাবাডি খেলে। ওরা দেখে যে সিনিয়ররা যখন চলে আসছে ওরাও ওদের দেখে দেখে শিখে। এমন যদি হয় অ্যাডহক কমিটির হাল, তবে প্রত্যাশার কতটুকু পূরণ হবে সেই প্রশ্ন কাবাডি সংশ্লিষ্টদের মনে। শরীফ রওশন, এখন, ঢাকা। এই সাথে শেষ করছি এখন বাজার, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া। 17 বছর পর ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান। চাওয়া হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে সীমান্ত হত্যার ঘটনা। সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক, স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ বিজিবির। বরিশালে নিয়ন্ত্রণহীন বাড়ি ভাড়ার চাপে ভাড়াটিয়াদের হিমশিম অবস্থা। আইন থাকলেও নেই কার্যকরী পদক্ষেপ। ব্রিটিশ রাজপরিবার ছাড়ার 5 বছর পর ফেরার আগ্রহ প্রিন্স হ্যারির। এখনো প্রতিক্রিয়া জানায়নি বাকিংহাম প্যালেস। এবং ক্রীড়া পরিষদের হস্তান্তরের আগেই পুরস্কারের 25 লাখ টাকা পাওয়ার দাবি কাবাডি ফেডারেশনের সম্পাদকের। হতবাক কোচ ও খেলোয়াড়রা। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।